আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখতে পাচ্ছ স্লাইড? স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো, সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো আজকে আমরা ক্লাস শুরু করছি। সকালে আমরা ক্লাস নিতে পারি নাই, কারণ আমাদের কলেজের এক ম্যাডাম আর ম্যাডামের জানাজা হয়েছিল, এই জন্য শুরু করতে পারি নাই সকালে। তো সবাই ম্যাডামের জন্য দোয়া করো। বাংলার এক ম্যাডাম মারা গেছেন, আজকে জানাজা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করছি। ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ক্লাস পরিচালনায় আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, ঢাকা সিটি কলেজ। আজকের স্লাইড তৈরিতে জীববিজ্ঞান বিভাগের সকল সহকর্মীকে স্লাইড তৈরিতে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হলো মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য, প্রকারভেদ, ডি ও এল গ্লুকোজ, ডি ও এল ফ্রুক্টোজ, গ্লুকোজ ও ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। আমরা যে সকল লেখকের বই থেকে আমরা তথ্য নিয়ে থাকি তাদের বইয়ের নামগুলো দেওয়া হয়েছে, আমরা জানি বইগুলোর নাম কি। আমাদের প্রথম যে টপিক সেটা আমরা চলে যাই মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য। আমরা মনোস্যাকারাইড কাকে বলে গত ক্লাসে আমরা শিখেছিলাম যে যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, সেগুলোই মনোস্যাকারাইড। এবং আমরা এটাও বলেছিলাম মনোস্যাকারাইডে কার্বন পরমাণুর সংখ্যা 3 থেকে 10টি হবে, সর্বনিম্ন 3টি থাকতে পারে অথবা সর্বোচ্চ 10টি কার্বন পরমাণু থাকতে পারে মনোস্যাকারাইডে। মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য। মনোস্যাকারাইড অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক বা ইউনিট হিসেবে কাজ করে। তাহলে আর জটিল যে শর্করা বা কার্বোহাইড্রেট গুলো আছে, সেই জটিল কার্বোহাইড্রেট বা শর্করা গঠনের জন্য মনোস্যাকারাইড এক একটা ইউনিট হিসেবে কাজ করে। এর সাধারণ সংকেত হলো CnH2nOn। এন এর মান যদি আমরা এখানে 6 ধরি, তাহলে Cn মানে হবে 6, H2n মানে H12 এবং ON মানে হলো O6, মানে গ্লুকোজের সংকেত। তাহলে এটা হলো মনোস্যাকারাইডের সাধারণ সংকেত। এন এর মান এখানে সর্বনিম্ন কত হতে পারে? সর্বনিম্ন 3 হতে পারে। ঠিক আছে, কারণ আমরা জানি কার্বন পরমাণু সংখ্যা মনোস্যাকারাইডে সর্বনিম্ন 3, এই জন্য এন এর মান আমরা 3 ধরতে পারি সর্বনিম্ন, আর সর্বোচ্চ ধরবো 10। 3 নম্বর বৈশিষ্ট্য, মনোস্যাকারাইড সময়ে একটি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ এবং একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকে। আমরা এটা গত ক্লাসে বলেছিলাম যে রিডিউসিং সুগার পড়ানোর সময় যে মনোস্যাকারাইড আমরা জানি একটি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ। মুক্ত অ্যালডিহাইড গ্রুপ সাধারণত 1 নম্বর কার্বনে থাকবে এবং কিটোন গ্রুপ এটা সাধারণত 2 নম্বর কার্বনে থাকে, এবং মনোস্যাকারাইডে একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকে। অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ মুক্তভাবে থাকায় এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। এদেরকে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা আমরা যেটা বলি, এদেরকে রিডিউসিং গ্রুপ বলা হয় বা বিজারক শর্করা বলা হয়। কাজেই অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ যুক্ত কার্বোহাইড্রেট কে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলা হয়। মনোস্যাকারাইড সমূহ সাধারণত মিষ্টি স্বাদ বিশিষ্ট, দানাদার, পানিতে দ্রবণীয় এবং আলোক সক্রিয় যৌগ। তাহলে আমরা যে এখানে মনোস্যাকারাইডের বৈশিষ্ট্যগুলো পড়লাম, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কারো কোথাও প্রবলেম আছে? না থাকলে আমরা পরের স্লাইডে যাব। মনোস্যাকারাইডের প্রকারভেদ। আমরা আজকেও বললাম এবং বিগত ক্লাসেও বলেছিলাম যে মনোস্যাকারাইড গঠনে সর্বনিম্ন কত কার্বন থাকবে? কারো মনে আছে সর্বনিম্ন কত কার্বন থাকবে মনোস্যাকারাইড গঠনে? মনোস্যাকারাইড গঠনে সর্বনিম্ন কার্বন পরমাণুর সংখ্যা কত? 3 আর সর্বোচ্চ 10। 10। গুড।
তাহলে 3 থেকে 10টি কার্বন পরমাণু নিয়ে মনোস্যাকারাইড গঠিত। তাহলে আমরা যদি এই কার্বন পরমাণু সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে ভাগ করি, তাহলে আমরা কি বলবো যে 3 থেকে যদি আমরা 10 গুনি তাহলে 8 ভাগে ভাগ করা যায়, মনোস্যাকারাইডকে 8 ভাগে ভাগ করতে পারবো। কার্বন 3 থাকলে আমরা তাকে বলবো ট্রায়োস। ঠিক আছে, কিন্তু তোমাদের সিলেবাসে সম্ভবত হেক্সোস হেক্সোস পর্যন্ত আছে, মানে 3, 4, 5, 6 নম্বর কার্বন পর্যন্ত আছে, 7, 8, 9, 10 সিলেবাসের বাইরে। আমরা এখন যাই ট্রায়োস। 3 কার্বন পরমাণু বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে ট্রায়োস। ঠিক আছে, তাহলে যেসব মনোস্যাকারাইডে কার্বন পরমাণু সংখ্যা 3 তাকে বলবো ট্রায়োস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রায়োসের দুইটা উদাহরণ, একটা হলো অ্যালডোজ শর্করা আর একটা হলো কিটোজ শর্করা। তাহলে অ্যালডোজ শর্করার উপরে দেখো 1 নম্বর কার্বনে আছে অ্যালডিহাইড, 2 নম্বর CH2OH আর 3 নম্বর হলো CH2OH। তাহলে এখানে আমরা কয়টা কার্বন দেখতে পাচ্ছি? 3টা কার্বন, এই জন্য এটা মনোস্যাকারাইড। এবং অ্যালডোজ কেন বলা হয়? কারণ এই মনোস্যাকারাইডে 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড গ্রুপ আছে। তাহলে আমরা কি বলবো, যে মনোস্যাকারাইডে অ্যালডিহাইড গ্রুপ থাকে তাকে বলা হয় অ্যালডোজ। অ্যালডোজে অ্যালডিহাইড গ্রুপ সবসময় 1 নম্বর কার্বনে থাকে। পাশের আরেকটা আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানে আমরা উপরে 1 নম্বরে CH2OH, 2 নম্বরে CO, 3 নম্বর CH2OH। তাহলে আমরা এখানে 2 নম্বর কার্বনে আমরা দেখতে পাচ্ছি কিটোন গ্রুপ। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে মনোস্যাকারাইডে কিটোন গ্রুপ থাকে তাকে আমরা বলবো কিটোনস। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যালডিহাইড থাকার কারণে অ্যালডোজ, আর ডান পাশেরটা হলো কিটোন গ্রুপ থাকার কারণে কিটোনস। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই ট্রায়োস বা অ্যালডোস, এটার নাম আরেকটা হতে পারে, এই গ্লিসারলডিহাইডের আরো একটা নাম আমরা বলতে পারি অ্যালডো ট্রায়োস। ঠিক আছে, এর নাম কি? অ্যালডো ট্রায়োস হতে পারে। আবার এই ডাইহাইড অফ অ্যাসিটোন এর আরেকটা নাম কি হতে পারে? কিটো ট্রায়োস। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা কি বুঝতে পারলাম? ট্রায়োজের ব্যাপারগুলো কি সবাই বুঝতে পারলাম? কেন অ্যালডোস, কেন কিটোস, সবাই কি বুঝতে পেরেছি? কেন অ্যালডোস শর্করা বলা হচ্ছে, কেন কিটোস শর্করা বলা হচ্ছে? স্যার আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, আমরা ট্রায়োস কাকে বলে সেটা তো জানি, তাই না? ট্রায়োস কাকে বলে? যে মনোস্যাকারাইডে 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বন থাকবে, 3 কার্বন পরমাণু থাকবে, তাকে বলা হবে ট্রায়োস। এখন যে ট্রায়োসে তোমার কি থাকবে? অ্যালডিহাইড গ্রুপ। আমরা এই বাম দিকের গঠনে দেখতে পাচ্ছি 1 নম্বরে কি হয়েছে? অ্যালডিহাইড গ্রুপ। তাহলে যে ট্রায়োসে কি হয়েছে? অ্যালডিহাইড গ্রুপ আছে, তাকে আমরা বলবো অ্যালডোজ। অ্যালডোজ। হ্যাঁ, আর আমরা আরেকটা বলবো যে ট্রায়োসে কি রয়েছে? কিটোন, কিটোন গ্রুপ। তাকে আমরা বলবো কি? কিটোজ। যেহেতু আমরা এখানে বলছি ট্রায়োস, আমরা অ্যালডোজ আর কিটোজ আসলে সংজ্ঞাটা এভাবে না দিয়ে আমরা এভাবে বলতে পারি, যে মনোস্যাকারাইডে অ্যালডিহাইড গ্রুপ আছে তাকে বলবো অ্যালডোজ, আর যে মনোস্যাকারাইডে কিটোন গ্রুপ আছে তাকে বলবো কিটোজ। যেহেতু এটা ট্রায়োজের অ্যালডোজ এবং ট্রায়োজের কিটোজ, এই জন্য এর একটা নাম হবে যে অ্যালডো ট্রায়োস বা অ্যালডো কিটোজ, সরি অ্যালডো ট্রায়োস বা কিটো ট্রায়োস। ঠিক আছে, তাহলে এই গ্লিসারলডিহাইডের আরেকটা নাম কি হতে পারে? অ্যালডো ট্রায়োস। অ্যালডো ট্রায়োস। আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের আরেকটা নাম কি হতে পারে? কিটো কিটো ট্রায়োস। ট্রায়োস। এবার কি সবাই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখানে আমরা আরেকটা ঘটনা বলবো, সেটাকে বলা হয় কাইরাল কার্বন পরমাণু। কাইরাল কার্বন পরমাণু, সবাই নামটা শুনেছো? কাইরাল কার্বন পরমাণু বা অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম, এই কথাটা কি কেউ শুনেছো? বাংলা হলো অপ্রতিসম কার্বন পরমাণু। তাহলে এই কথাগুলো কখনো শুনেছো? কাইরাল কার্বন পরমাণু বা অ্যাসিমেট্রিক কার্বন পরমাণু, এই জিনিসগুলো কি কেউ শুনেছো কখনো? না শুনলে বলো যে শুনি নাই। না স্যার, শুনি নাই। আচ্ছা, তাহলে কার্বনের কয়টা বন্ড থাকে? কার্বনের কয়টা বন্ড বা বন্ধন থাকে? 4টা। 4টা। তাহলে কার্বনের 4টা বন্ধনে 4টা ভিন্ন জিনিস যুক্ত হবে। সেখানে একটা মৌল যুক্ত হতে পারে, বা একটা কার্যকরী মূলক যুক্ত হতে পারে, বা একটা যৌগ যুক্ত হতে পারে কার্বনের ওই বন্ডগুলোতে। আমরা যদি এখানে দেখি যে এই গ্লিসারলডিহাইড যেটা আছে, এখানে একটু খেয়াল করো, 1 নম্বর কার্বনে আমরা দেখতে পাবো, এই কার্বনে যদি আমরা এখানে বন্ড করতাম, তাহলে একটা বন্ডের সাথে হাইড্রোজেন যুক্ত হতো, আর আর 2টা বন্ডের সাথে অক্সিজেন যুক্ত হতো। 1 নম্বরটা কি বুঝতে পারলাম? 1 নম্বর কার্বনটা বললাম কি, কার্বনের এখানে নিচেতে একটা বন্ড আছে,
তাহলে এই কার্বনের আর কয়টা বন্ড থাকবে? 3টা। তাহলে হাইড্রোজেনের সাথে কয়টা বন্ড দ্বারা যুক্ত থাকবে? 1টা। আর অক্সিজেনের সাথে কয়টা বন্ড দ্বারা যুক্ত থাকবে? 2টা। হ্যাঁ, নিচে আমরা যদি নিচে 2 নম্বর কার্বনটা দেখি, তাহলে কার্বন বামে হাইড্রোজেন একটা, ডানে হাইড্রোক্সিলের সাথে একটা, উপরে অ্যালডিহাইডের সাথে একটা, আর নিচের যে যৌগটা আছে CH2OH এর সাথে একটা। তাহলে 2 নম্বর যে কার্বন, এই কার্বনের যে 4টা অংশ, এই 4টা অংশ কিন্তু পরস্পর ভিন্ন। একটা মৌলের সাথে আরেকটা মূলকের বা যৌগের কোনো মিল নাই। 4টে ভিন্ন জিনিস হতে হবে। যে কার্বনের 4টে বন্ড, এই 4টা বন্ডের সাথে যে মৌল বা মূলকগুলো বা যৌগ যুক্ত থাকবে সেটা ভিন্ন হতে হবে। তাহলে 2 নম্বর কার্বনটা আমরা এরকম পেলাম যে 2 নম্বর কার্বনটার 4টা যে অংশ আছে, এই 4টা অংশে ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত আছে। এবার 3 নম্বর কার্বনে আসো। 3 নম্বর কার্বন, এখানে কি আছে? H2। H2 মানে কি? কার্বনের সাথে একটা বন্ড দ্বারা হাইড্রোজেন, আরেকটা বন্ড দ্বারা হাইড্রোজেন যুক্ত আছে, আর আরেকটা বন্ড দ্বারা কে যুক্ত আছে? OH। তাহলে এখন এখানে আমরা কি পাচ্ছি যে 3 নম্বর কার্বনেও তোমার এটা কাইরাল কার্বন হবে না। কারণ কি? যে একই ধরনের মৌল দুইবার যুক্ত থাকলে সেটাও কাইরাল কার্বন নয়। বা একটা মৌলের সাথে যদি 2টা বন্ড যুক্ত থাকে সেটাও কাইরাল কার্বন নয়। তাহলে কাইরাল কার্বন কাকে বলবো আমরা? যে যে কার্বনের 4টে বন্ধন রয়েছে এবং 4টে বন্ধনে 4টা ভিন্ন মৌল বা মূলক, হ্যাঁ, বা যৌগ যুক্ত হতে পারে, তাকেই আমরা বলবো কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন পরমাণু। তাহলে এখানে এই 3টা কার্বনের মধ্যে কোন কার্বনটা এরকম কাইরাল কার্বন হতে পারে? 1, 2 না 3? কেউ অ্যান্সার দিতে পারবা? কোন কার্বনটা? কয় নাম্বার? 2 2 2 যে বলেছে তার রোলটা বলো। 2 কে বলেছে? 1081। গুড, তোমারটা ঠিক হয়েছে। 2 নম্বরটা হবে, 1 নম্বরটা হবে না। 1 নম্বরটা কেন হবে না? কারণ হাইড্রোজেনের সাথে একটা বন্ড, কিন্তু অক্সিজেনের সাথে কয়টা বন্ড দ্বারা যুক্ত থাকবে? 2টা। কাজে 1 নম্বর কাইরাল কার্বন হবে না। আর 3 নম্বরটাও কাইরাল কার্বন হবে না, কারণ হাইড্রোজেন 2বার যুক্ত আছে, এই জন্য এটাও বাদ। এখানে একটাই কাইরাল কার্বন, সেটা হলো 2 নম্বর। ক্লিয়ার? আচ্ছা, এবার ডান দিকে যেটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এখানে দেখো তো কোনো কাইরাল কার্বন আছে কিনা? 1, 2 এবং 3। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনে কোনো কাইরাল কার্বন আছে? আছে? কেউ বলতে পারবা যে এখানে কাইরাল কার্বন আছে কিনা? কিটোজ বা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনে কোনো কাইরাল কার্বন আছে? 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরে হাইড্রোজেন কয়বার যুক্ত আছে? 2বার। 2বার। তাহলে এটা বাদ। 2 নম্বরে কার্বনের সাথে অক্সিজেন কয়টা বন্ড দ্বারা যুক্ত আছে? 2টা। বাদ, এটাও বাদ। 3 নম্বরে হাইড্রোজেন 2বার যুক্ত আছে, তাহলে এটাও বাদ। তাহলে এখানে কোনো কাইরাল কার্বন নাই। তো মাথায় ঢুকেছে সবার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আসবো টেট্রোজ। তাহলে 4 কার্বন বিশিষ্ট মনোসাকার একটু বলা হয় টেট্রোজ। হ্যাঁ, এবং অ্যালডোজ শর্করার নাম হবে ইরিথ্রোজ, কিটোজ শর্করার নাম হবে ইরিথ্রুলোজ। তাহলে এখানে দেখো মাঝখানে একটা CHOH বেড়ে গেছে, আগের গঠনটাই আছে কিন্তু CHOH বেড়ে গেছে। তাহলে যেহেতু উপরে এখানে অ্যালডিহাইড আছে, এই জন্য এটা অবশ্যই আবার অ্যালডোজ শর্করা। হ্যাঁ, এটা অবশ্যই অ্যালডোজ শর্করা। এর সঠিক নামটা হলো ডি ইরিথ্রোজ। কেন ডি, এটা আমরা পরে আসতেছি কেন ডি বলা হয়। তাহলে এটা 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালডোজ, হ্যাঁ, এর নাম হলো ডি ইরিথ্রোজ। এখানে কয়টা কাইরাল কার্বন আছে? এখানে 2টা, 2 নম্বর এবং 3 নম্বর। কারণ 2 নম্বর তো আমরা জানি, এই যে H, ডান পাশে OH, উপরে CHO, আর নিচে গোটা মিলে একটা যৌগ। আবার 3 যদি চিন্তা করি, উপরের বন্ডের সাথে গোটা এই অংশটা একটা যৌগ, তারপর H একটা অংশ, OH একটা অংশ, নিচে CH2H মিলে আরেকটা অংশ। তাহলে এখানে 1 আর 4 নম্বর যে কার্বনটা আছে, 1 এবং 4 নম্বর কার্বনটা হবে কাইরাল কার্বন নয়। এখানে 2 আর 3 হবে কাইরাল কার্বন। তাহলে ডি ইরিথ্রোজে 2টা কাইরাল কার্বন আছে। আচ্ছা, এখন কাছের আর দূরের কাইরাল কার্বনের মধ্যে একটা আছে, যে কোনটা কাছের আর কোনটা দূরের। যে কাইরাল কার্বন কার্যকরী মূলকের কাছে থাকবে সেটা হলো কাছে, আর যে কাইরাল কার্বন কার্যকরী মূলক থেকে দূরে থাকবে তাকে আমরা বলবো দূরের কাইরাল কার্বন। তাহলে এখানে কোনটা কাছে আর কোনটা দূরে? 2 নম্বর কার্বনটা কি অ্যালডিহাইডের কাছে, না 3 নম্বর কার্বনটা অ্যালডিহাইডের কাছে আছে? 2 নম্বরটা। 2 নম্বর। তাহলে এটা হবে তোমার কাছের কাইরাল কার্বন, আর দূরের কাইরাল কার্বনের নাম হবে 3 নম্বর কার্বন। ওকে,
আচ্ছা, এবার আসি পেন্টোজ। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ। উদাহরণ অ্যালডোজ শর্করা যদি হয় জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, আর কিটোজ শর্করা হলে রাইবোলোজ, জাইলোলোজ। এটা হলো রাইবোজের একটা আণবিক সংকেত C5H10O5 আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি অ্যালডোজ শর্করা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ডি রাইবোজ, এটা একটা চেইন স্ট্রাকচার, এখানে 5টা কার্বন আছে। আর এখানে আমরা দেখছি CH OH একটা আরো বেড়ে গেছে, ডি ইরিথ্রোজের চাইতে ডি রাইবোজে একটা CH OH বেড়ে গেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ডি রাইবোজ। তাহলে এখানে যদি কার্বন কার্বন চিন্তা করি, তাহলে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, এই তিনটা হবে কার্বন কার্বন। আর ডি রাইবোজ যেটা রিং স্ট্রাকচার, এখানে রিং স্ট্রাকচারটা দেখানো হয়েছে। হ্যাঁ, এটা হলো চেইন স্ট্রাকচার, এটা হলো রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচারটা কিভাবে হয়েছে? হ্যাঁ, এখানে হলো কি আছে, এখানে এই 2 নাম্বার কার্বন আমরা, আর এখানে হলো যে কয় নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে। এখানে 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 কয় নাম্বার কার্বনে আছে, কার্যকরী মূলক আছে 1 নম্বর কার্বনে আছে। তাহলে 1 আর 4 নম্বর কার্বনের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়। যখন এরা কোনো দ্রবণে থাকে তখন 1 আর 4 পরস্পর কাছাকাছি চলে আসে, একটা অক্সিজেন সেতু তৈরি হয়। এখন এই 1 নম্বর কার্বনের বামে যেটা থাকবে, হ্যাঁ, সেটা হবে তোমার উপরে, এবং ডানে যেটা থাকবে সেটা হবে নিচে। এখন এটা হলো 1 নম্বর কার্বন, এটা হলো 2 নম্বর কার্বন। আমরা 2 নম্বর কার্বন থেকে গণনা শুরু করি। 2 নম্বর কার্বনে বামে আছে H, এই জন্য উপরে হয়েছে H, ডানে আছে OH, এটা আছে নিচে। আবার 3 নম্বরে যাই, 3 নম্বর এটা, 3 নম্বরে বামে আছে H হবে উপরে, আর ডানে হবে OH, OH হলো নিচে। 4 নম্বর কার্বন, হ্যাঁ, 4 নম্বর কার্বন আছে হলো, এটা হলো তোমার উপরে 4 নম্বর, আর বাইরে গেছে হলো 5 নম্বর। 5 নম্বরটা হলো CH2H। এই CH2H এই কার্বনটা হলো তোমার অক্সিজেন সেতু তৈরিতে ভূমিকা রাখে না, এই জন্য এ বাইরে আছে। হ্যাঁ, এই যে 1 আর 4 এদের মধ্যে অক্সিজেন সেতু তৈরি হয়, আর 5 নম্বর কার্বনটা বাইরে আছে। আর 4 নম্বরে শুধু কে যুক্ত হবে, 4 নম্বরে শুধু H, এই জন্য 4 নম্বরে শুধু H যুক্ত হয়েছে। আচ্ছা, এখন হলো কেন ডি, সেটা আমরা পরে আসতেছি, ডি আমরা পরে আসবো। তো এটার নাম আপাতত রাখো ডি রাইবোজ। আমরা যখন ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ জানবো তখন এগুলো ক্লিয়ার হবে। তাহলে এটি রাইবোনিউক্লিক অ্যাসিডের একটা গাঠনিক একক। আরএনএ যেটা আমরা জানি, আরএনএ সুগারের নাম হলো কিন্তু রাইবোজ। এটিপি, তারপর এনএডিপি, তারপর এনএডিপি, হ্যাঁ, তারপর এফএডি, কোএনজাইম এ, সিওএ মানে কোএনজাইম এ ইত্যাদি দ্রব্য অণুর সাথে রাইবোজ যুক্ত থাকে। ডিঅক্সিরাইবোজ এর আণবিক সংকেত C5H10O4। ডিঅক্সিরাইবোজে একটাই জায়গায় পার্থক্য হবে, 2 নম্বর কার্বন, এই যে 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকবে, ঠিক আছে। ডিঅক্সি, ডি মানে হলো ডিলিট, আর অক্সি মানে অক্সিজেন। তাহলে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ দুটাই হলো পেন্টোজ শর্করা, কিন্তু পার্থক্য কোথায়, যে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকে, এই জন্য এর নাম হয়েছে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ যে সুগারটা আছে এটা হলো ডিএনএ এর গাঠনিক একক। হ্যাঁ, ডিএনএ এর যে ডিঅক্সিরাইবোনিউক্লিক যে অ্যাসিড আছে বা ডিএনএ এর যে গঠন রয়েছে সেই গঠনের একটা একক হিসেবে কাজ করবে। আমরা এবার যাব হেক্সোজ, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের খুব ভালো করে শিখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় আমরা দিয়ে থাকি। তাহলে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ। অ্যালডোজ শর্করা, গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, কিটোজ শর্করা হলো এগুলো এগুলো হলো সবই হলো অ্যালডোজ শর্করা, আর কিটোজ শর্করা হবে ফ্রুক্টোজ। কারণ অ্যালডোজ শর্করাতে কি থাকবে, অ্যালডিহাইড থাকবে, আর কিটোজ শর্করাতে কিটোন থাকবে। গ্লুকোজ, একে অনেক সময় ব্লাড সুগার বা কর্ন সুগার বা গ্রেপ সুগার বলা হয়। গ্রেপ মানে আঙ্গুর। এটি একটি অ্যালডোহেক্সোজ যার আণবিক সংকেত C6H12O6। এটি একটি রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা, যেহেতু এর এর একটি কি রয়েছে, মুক্ত অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। বিভিন্ন প্রকার পাকা ফল ও মধুতে প্রচুর গ্লুকোজ থাকে। পাকা আঙ্গুরে এর পরিমাণ শতকরা 12 থেকে 30 ভাগ। শোষণের গ্লাইকোলাইসিস পর্যায়ে প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো আলটিমেটলি কিন্তু গ্লুকোজে পরিণত হয়, আর এই গ্লুকোজই তখন কি হয়, সবার শোষণের মাধ্যমে শক্তি উৎপন্ন করে। এই জন্য বলা হচ্ছে শোষণের গ্লাইকোলাইসিস পর্যায়ের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। যতক্ষণ পর্যন্ত গ্লুকোজ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শুরু হবে না।
এই জন্য আগে গ্লুকোজ খেতে হবে। গ্লুকোজের বৈশিষ্ট্য, এরা দানাদার পদার্থ, স্বাদে মিষ্টি, পানিতে সহজেই দ্রবণীয়। এটি অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, কিন্তু ইথারে অদ্রবণীয়। তাহলে এই ছিল হেক্সোজ বা গ্লুকোজের বৈশিষ্ট্য। আমরা এবার যাই, আমরা একটু আগে বলেছিলাম ডি আর এল কেন। ডি গ্লুকোজ, আমরা ডি রাইবোজ বা ডি ইথ্রোজ এগুলো দেখেছিলাম, এখন আমরা পাচ্ছি ডি গ্লুকোজ। এটা এখন আমরা শিখবো। গ্লুকোজের চেইন স্ট্রাকচারে 5 নং কার্বন হলো দূরবর্তী অপ্রতিসম কাইরাল কার্বন। আমরা একটু আগে বলেছিলাম যে কাইরাল কার্বন, তাহলে এখানে গ্লুকোজের সংকেত আমরা দেখবো 2, 3, 4, 5। তাহলে 2 থেকে 5 পর্যন্ত যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলো হলো কাইরাল কার্বন। এখানে 1 নম্বর আর 6 নম্বর কার্বনটা কাইরাল কার্বন নয়। এখানে বলা হচ্ছে যে 2 নম্বর কার্বনটা হলো সবচেয়ে কাছের কাইরাল কার্বন, আর 5 নম্বরটা হলো সবচেয়ে দূরের কাইরাল কার্বন। এই জন্য বলা হচ্ছে গ্লুকোজের চেইন স্ট্রাকচারে 5 নং কার্বন হলো দূরবর্তী অপ্রতিসম কাইরাল কার্বন। গ্লুকোজের 5 নং কার্বনের সংযুক্ত OH মূলক ডান দিকে থাকলে তাকে বলা হয় ডি গ্লুকোজ, বাম দিকে থাকলে তাকে বলা হয় এল গ্লুকোজ। ঠিক আছে, ডান দিকে থাকলে কি হবে, ডি গ্লুকোজ, এবং বাম দিকে থাকলে বলা হয় এল গ্লুকোজ। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডান দিকে, আর এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, বাম দিকে। ঠিক আছে, এটা হলো ডান দিকে আর এটা হলো বাম দিকে। ডি গ্লুকোজ দক্ষিণাবর্ত হয়, মানে এরা যখন কোনো দ্রবণে দ্রবীভূত থাকবে তখন ডি গ্লুকোজ ডান দিকে ঘূর্ণন প্রদর্শন করে। হ্যাঁ, একে ক্যাপিটাল ডি বা স্মল ডি বা প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয়। এল গ্লুকোজ বামাবর্ত হয়, যাকে এল বা স্মল এল বা চিহ্ন দিয়ে বোঝানো হয়। দক্ষিণাবর্ত অর্থ হলো যৌগটি আলোক সক্রিয় এবং ঘূর্ণনের দিক ডান। বামাবর্ত হলো যৌগটি আলোক সক্রিয় এবং ঘূর্ণনের দিক হলো বাম। তাহলে গ্লুকোজের ডি বা এল ফর্ম অপটিক্যাল রোটেশন ছাড়া অন্যান্য সকল ভৌত বৈশিষ্ট্য একই প্রকার। উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে, হ্যাঁ, প্রায় 99% উদ্ভিদে দেখা যায় যে গ্লুকোজটা থাকবে সেটা হলো ডি, এবং এল গ্লুকোজের পরিমাণ প্রকৃতিতে খুবই কম থাকে। তাহলে এ হলো ডি এবং এল। তাহলে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজের মিনিংটা সবাই কি বুঝেছো? ডি গ্লুকোজ তাহলে কি, সবচেয়ে দূরের যে কাইরাল কার্বন, মানে 5 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বনের কোন দিকে OH মূলক থাকে? ডান দিকে থাকলে ডি গ্লুকোজ এবং বাম দিকে থাকলে এল গ্লুকোজ বলা হয়। তাহলে এটাকেই মিন করা হচ্ছে, ডি এবং এল গ্লুকোজ। আমরা এবার যাব গ্লুকোজের রিং স্ট্রাকচার বা আলফা বা বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, তাহলে গ্লুকোজের 1 নং কার্বন এবং 5 নং কার্বন কাছাকাছি এলে এদের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়। তাহলে এখানে একটু খেয়াল করো, এবং গ্লুকোজের যে এই রিং, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর এবং 5 নম্বর, এদের মাঝে একটা অক্সিজেন সেতু তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এই ডি গ্লুকোজ যখন কোনো দ্রবণে দ্রবীভূত থাকবে তখন 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন পরস্পরের কাছাকাছি চলে আসে এবং এদের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়। এখন আমরা যদি ডি গ্লুকোজটার যেটা চেইন স্ট্রাকচার আমরা দেখেছিলাম একটু আগে, হ্যাঁ, এই যে এখানে কয় নম্বর, এটা 1 নম্বর আর এটা হলো 5 নম্বর, এই 1 নম্বর আর 5 নম্বরের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে 2 নম্বরে আমরা বলেছিলাম বাম দিকে যেগুলো থাকবে সেগুলো হলো উপরে, আর ডান দিকে যেগুলো থাকবে সেগুলো নিচে। তাহলে 2 নম্বরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 2 নম্বর কার্বনের বাম দিকে আছে H আর ডান দিকে আছে OH। তাহলে বাম দিকেরটা উপরে আর ডান দিকেরটা নিচে, যথাক্রমে তাই আছে। 3 নম্বরও ঠিক তাই। আমরা এখানে খেয়াল করো, 3 নম্বরে বাম দিকে আছে OH, ডান দিকে আছে H। আমরা যদি এখানে খেয়াল করি এখন, তাহলে বাম দিকে ছিল OH উপরে, H নিচে। এবার আমরা 4 নম্বরে যাই, 4 নম্বরে বাম দিকে আছে H, ডান দিকে হলো OH। তাহলে বাম দিকে H ছিল উপরে, ডান দিকে OH হলো নিচে। এটা হলো 5, আর 6 নম্বর কার্বনটা হবে বাইরে। হ্যাঁ, এখানকার যে 6 নম্বর যে কার্বন CH2H আছে, এটা রিং স্ট্রাকচারে, রিং গঠনে ভূমিকা রাখে না, এই জন্য এটা রিং এর বাইরে আছে 6 নম্বর কার্বনটা। তাহলে 5 নম্বর কার্বন শুধু কোনটা অ্যাড হবে, 5 নম্বর কার্বন শুধু অ্যাড হবে H। ঠিক আছে, 5 নম্বর কার্বন শুধু অ্যাড হবে H। এখন আমরা আসছি হলো এই কার্বন। তাহলে এখানে আমরা যখন এই যে ফলে 1 নম্বর কার্বনের একটি OH গ্রুপ সৃষ্টি হয়,
আচ্ছা, এখন হলো 1 নম্বর, এখানে যে 1 নম্বর কার্বন, আমরা যদি এখানে একটু খেয়াল করি, 1 নম্বর কার্বন এখানে কি আছে? সি এইচ আর ও, তাই না? সবাই একটু খেয়াল করো, 1 নম্বর কার্বনে কি আছে? সি এইচ ও। তাহলে এখানকার যে ওটা, এই যে ওটা, এই ওটা কি হয়েছে? এই ওটাই কিন্তু 1 নম্বর আর 5 নম্বরের মধ্যে অক্সিজেন সেতু তৈরিতে খরচ হয়েছে। সবাই একটু খেয়াল করো, 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনের মধ্যে কি তৈরি হয়েছে? একটা অক্সিজেন সেতু তৈরি হয়েছে। হ্যাঁ, এই অক্সিজেন সেতু তৈরি হয়েছে। তাহলে 1 নম্বর কার্বনে শুধু অক্সিজেনটা ব্যয় হয়ে গেল। তাহলে 1 নম্বর কার্বনে কি আছে? এইচ আছে। এই এইচটাই কিন্তু সেই এইচ, এই যে এটা। তাহলে এটা হলো এইচ আর এটা হলো ও। তাহলে 1 নম্বরে কি ছিল? CHO, এই হলো CHO। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে 1 নম্বর কার্বনে নিচে এখন ওএস, এই ওএসটা আসলো কোথায় থেকে? তাহলে আমরা এখানে যদি খেয়াল করি, 5 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বনে আমরা শুধু এইচ কে সংযুক্ত করেছি। এই 5 নম্বরের যে এইচ, সেই এইচ কে কিন্তু আমরা সেই এইচ কে সংযুক্ত করেছি, এই এইচ। কিন্তু 5 নম্বর কার্বনে আরেকটা অংশ ছিল ওএইচ। এই ওএইচটা গেল কোথায়? এই ওএইচটাই তোমার 1 নম্বর কার্বনে চলে আসবে। এই হলো 1 নম্বর কার্বনে ওএইচ চলে এসেছে। এখন আমরা এখানে বলছি কি, এর ফলে 1 নম্বর কার্বনে একটি ওএইচ গ্রুপ সৃষ্টি হয়। এই যে ওএইচ গ্রুপ সৃষ্টি হয়েছে, এবং নতুন নতুন সৃষ্ট এই ওএইচ গ্রুপ 1 নং কার্বনের আলফা অথবা বিটা অবস্থানে থাকতে পারে। আচ্ছা, তাহলে এটা যেহেতু 1 নম্বর কার্বন, তাহলে কোনটা আলফা আর কোনটা বিটা অবস্থান? কার্বনের উপরের অংশকে বলা হবে বিটা এবং কার্বনের নিচের অবস্থানকে বলা হবে আলফা। ঠিক আছে? তবে এই গ্লুকোজের নামকরণ কার্বন ভিত্তি করে করা হয়। গ্লুকোজের নামকরণ করা হয় যে ওএইচ গ্রুপটা কোথায় থাকবে। এখন আমরা আগে বলেছিলাম ওএইচ গ্রুপ, ওএইচ গ্রুপটা কোথায় থাকবে? আমরা আগে বলেছিলাম যে উপরের অবস্থানটার নাম কি ছিল? বিটা। আর নিচের কার্বনের নিচের অবস্থানটার নাম কি ছিল? আলফা। তাহলে ওএইচ এখন কোন অবস্থানে আছে? কেউ কি বলতে পারবা? ওএইচ এখন কোন অবস্থানে আছে? অবশ্যই আলফা। আলফা। হ্যাঁ, আলফা। এই জন্য এর নাম হয়েছে আলফা ডি গ্লুকোজ। যদি এই ওএইচটা উপরে থাকতো আর এইচটা যদি নিচে থাকতো, তাহলে তখন হয়ে যেত বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে? আমরা যদি ডান দিকেরটা খেয়াল করো, ডান দিকেরটা সব জায়গায় ঠিক আছে, শুধু কার্বনের এখানে একটু খেয়াল করো যে উপরে আছে ওএইচ আর নিচে আছে এইচ। তাহলে এই অবস্থানটা, হাইড্রোক্সিল গ্রুপের অবস্থানটা চেঞ্জ। তাহলে ওএইচ এখন কোন পজিশনে থাকবে তার উপর নির্ভর করে এই রিং স্ট্রাকচার গুলো হয়ে থাকে এবং গ্লুকোজের নামকরণ করা হয়ে থাকে। তাহলে গ্লুকোজের নামকরণ কার্বন ভিত্তি করে করা হয়। ওএইচ গ্রুপ আলফা অথবা বিটা পজিশন, কোন পজিশনে থাকবে তার উপর নির্ভর করে গ্লুকোজের নামকরণ করা হবে। যদি কার্বনের নিচে থাকে তাহলে হবে আলফা, আর কার্বনের উপরে যদি ওএইচ গ্রুপ যুক্ত থাকে তাহলে হবে বিটা। তো গ্লুকোজের যে এই রিং গুলো আছে, এই গ্লুকোজের এই রিং গুলোর নাম হলো পাইরানোজ রিং। তাহলে গ্লুকোজের এই রিং গুলোর নাম কি? পাইরানোজ রিং। ঠিক আছে? তাহলে কি আমরা এই গ্লুকোজের রিং স্ট্রাকচার কি সবাই বুঝেছি? গ্লুকোজের রিং স্ট্রাকচার কি সবাই বুঝেছি? স্যার 1 নম্বর কার্বনে হাইড্রোজেন ডান পাশে আসতে ওটা নিচে বসবে না? 1 নম্বর কার্বনে হাইড্রোজেন, বলো। হ্যাঁ, হাইড্রোজেনটা সিএইচও ডান পাশে আসতে, তাহলে এইচটা নিচে বসবে আচ্ছা, না? এখানে একটু খেয়াল করো, আমি আগের স্ট্রাকচারটা নিয়ে আসি। 1 নম্বরে কি আছে? CHO। ঠিক আছে? 1 নম্বরে কি আছে? সিএইচও। CHO। এখন আমরা এখানে কি বলছি? এখানে আমাদের আগে প্রায়োরিটি হলো অক্সিজেন। আগে প্রায়োরিটি হলো অক্সিজেন। অক্সিজেন কার সাথে যুক্ত হবে? 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে। এই জন্য 1 আর 5 আগে কি হয়েছে? যুক্ত হয়ে গেছে। 1 আর 5 কোথায় যুক্ত হয়েছে? হ্যাঁ, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে ওখানে শুধু কে থাকলো? এইচ। ওখানে যুক্ত থাকলো এইচ। এখানে হলো 1 নম্বর আর 6 নম্বরে যেটা আছে, হ্যাঁ, 1 নম্বর আর 5 নম্বর। যেমন 5 নম্বরে তুমি খেয়াল করো, 5 নম্বরে কি আছে? 5 নম্বরে হলো তোমার বামে আছে এইচ। তাহলে বামে যদি এইচ থাকতো, তাহলে এই এইচ কোথায় থাকার কথা ছিল? অবশ্যই উপরে। উপরে থাকার কথা ছিল না? কিন্তু স্ট্রাকচারে কি আমরা উপরে দেখতে পাচ্ছি 5 নম্বরের এইচকে? 5 নম্বরের হাইড্রোজেনকে আমরা কোথায় দেখতে পাচ্ছি? নিচে, তাই না? নিচে। কেন এটা দেখতে পাচ্ছি? কারণ 6 নম্বর কার্বনটা তোমার রিং গঠনে অংশ নেয় না, এই জন্য এর বাইরে থাকে। এখন এই জন্য আমরা এই 5 নম্বর কার্বনের এইচটাকে এখানে দিতে হয়েছে। ঠিক 1 নম্বর কার্বনেও যেহেতু অক্সিজেন সেতু তৈরিতে অংশগ্রহণ করছে, হ্যাঁ, এই জন্য দেখা গেল যে এই এইচটা এখন এভাবে বসবে 1 আর 5 নম্বরে। এই জন্য এটা নিয়ম মেনে চলে না।
1 নম্বর আর 5 নম্বর কার্বন, হ্যাঁ, তাহলে ওই নিয়ম মেনে চলবে না। বাকি 2, 3, 4 যেগুলো আছে সেগুলো বামে থাকলে উপরে আর ডানে থাকলে নিচে বসবে। আচ্ছা, এরপরে আমরা যাই তাহলে ফ্রুক্টোজ। মনোস্যাকারাইডের আরেকটা অংশ। আমরা একটা গ্লুকোজ, আর গ্লুকোজ ছিল অ্যালডোজ শর্করা আর ফ্রুক্টোজ হলো কিটোজ শর্করা। এটি একটি কিটোহ্যাক্সোজ যার আণবিক সংকেত C6H12O6। গ্লুকোজেরও কিন্তু আণবিক সংকেত সেম। এটিও একটি রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা। কারণ আমরা জানি ফ্রুক্টোজের গঠনে একটি কি রয়েছে, কিটোন গ্রুপ রয়েছে। এবং ফ্রুক্টোজের কয় নম্বর কার্বনে কিটোন গ্রুপটা ছিল কারো মনে আছে? ফ্রুক্টোজের কয় নম্বর কার্বনে কিটোন গ্রুপ ছিল? কারোই মনে নাই? ফ্রুক্টোজের তোমরা সবসময় মনে রাখবা যে শর্করার ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপ 1 নম্বর কার্বনে থাকবে আর কিটোন গ্রুপ সবসময় 2 নম্বর কার্বনে থাকবে। ওকে, 1 নম্বর কার্বনে থাকবে অ্যালডিহাইড আর 2 নম্বর কার্বনে থাকে হলো কিটোন। তাহলে সব অ্যালডোজের ক্ষেত্রে 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড এবং সব কিটোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে থাকে কিটোন। অধিকাংশ পাকা মিষ্টি ফল ও মধুতে ফ্রুক্টোজ থাকে, তাই এর আরেক নাম ফলের চিনি বা ফ্রুট সুগার। সর্বপ্রথম ফ্রুট তথা ফল থেকে শনাক্ত করা হয়েছিল বলে এর নাম হয়েছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের বৈশিষ্ট্য: এটি একটি সাদা বর্ণের দানাদার স্ফটিকাকার মিষ্টি জাতীয় পদার্থ। এরা পানিতে সহজেই দ্রবণীয়, গরম অ্যালকোহলেও দ্রবণীয়। গ্লুকোজ ও ফ্রুক্টোজের আণবিক সংকেত এক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান, তাই এদেরকে আইসোমার বলে। হ্যাঁ, তাহলে আইসোমার বলে আমরা একটা দেখতে পাচ্ছি, একটা টার্ম। আইসোমারের সংজ্ঞা কেউ কি বলতে পারবা? আইসোমারের সংজ্ঞা, আইসোমার কাকে বলে কেউ কি বলতে পারবা? কারো জানা আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজের আণবিক সংকেত কিন্তু একই, এই যে C6H12O6 এটাই হবে কিন্তু। হ্যাঁ, এদের আণবিক সংকেত একই, কিন্তু এদের গাঠনিক সংকেতে আমরা যদি গাঠনিক সংকেতের ইতে যাই, আমরা হিজোজে যদি যাই, এখানে এটা হলো হিজো। হ্যাঁ, তাহলে এদের গ্লুকোজের গাঠনিক সংকেতে আমরা কি দেখবো? অ্যালডিহাইড। 1 নম্বরে কি দেখবো? অ্যালডিহাইড। আর যদি আমরা ফ্রুক্টোজ দেখি, এখানে ফ্রুক্টোজ কোণে পরে দেওয়া আছে, তো ফ্রুক্টোজে আমরা কি দেখবো? যে কিটোন দেখবো 2 নম্বর কার্বনে। তাহলে আইসোমারের সংজ্ঞা হলো কি, যে যে সমস্ত যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেতে কার্যকরীমূলক পরিবর্তন হয়, তাকে আমরা বলবো আইসোমার। তাহলে গ্লুকোজের গঠনে রয়েছে অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজের গঠনে রয়েছে কিটোন, কিন্তু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ের আণবিক সংকেত এক, এই জন্য এদেরকে পরস্পর আইসোমার বলা হয়। আচ্ছা, এখন আমরা আসবো ডি ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ, এগুলো আমরা আসবো। তাহলে ডি ফ্রুক্টোজ কেন বলা হয়েছে? যেহেতু আমাদের ডি গ্লুকোজ জানা আছে, কাজে আমাদের ডি ফ্রুক্টোজও আমাদের সহজেই আয়ত্ত করতে পারবো। কারো কি মনে আছে ডি গ্লুকোজ কেন বলা হয়েছিল? ডি গ্লুকোজ কাকে বলা হয়েছিল, এটা কি কারো মনে আছে? ডান পাশে OH থাকবে। কয় নম্বর কার্বনের ডান পাশে? 5 নাম্বার। নাম্বার। সবচেয়ে দূরের কার্বন পরমাণু যেটা হলো 5 নম্বর, সে 5 নম্বর কার্বন পরমাণু যেটা কাইরাল কার্বন পরমাণু, এবং সেই কাইরাল কার্বন পরমাণুর যদি ডান দিকে OH গ্রুপ যুক্ত থাকে তখন তাকে বলা হবে ডি ফ্রুক্টোজ। এই যে আমরা এখানে ফ্রুক্টোজে দেখতে পাচ্ছি 2 নম্বর কার্বনে কিন্তু কিটোন আছে। ঠিক আছে, তাহলে এটা সবসময় মনে রাখবা যে অ্যালডোজ যদি শর্করা হয় তাহলে 1 নম্বরে থাকবে অ্যালডিহাইড মূলক, আর যদি কিটোজ শর্করা হয় তাহলে 2 নম্বর কার্বনে থাকবে কিটোন। আর এল ফ্রুক্টোজ, এখানে খেয়াল করো যে সবচেয়ে দূরের কাইরাল কার্বন বা 5 নম্বর কাইরাল কার্বন এর বাম দিকে OH গ্রুপ যুক্ত আছে, এই জন্য এল ফ্রুক্টোজ। এখন আমরা আসি আলফা ডি ফ্রুক্টোজ। আলফা ডি ফ্রুক্টোজ, হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। যেহেতু আমাদের তোমার আলফা ডি গ্লুকোজ আমরা কিভাবে হয়েছিল সেটা আমাদের মনে আছে, আলফা ডি গ্লুকোজ কিভাবে হয়েছিল সেটা আমাদের মনে আছে। তাহলে ডি ফ্রুক্টোজ যখন কোনো দ্রবণে দ্রবীভূত হয় তখন এদের 2 নং কার্বন। 2 নম্বর কার্বন কেন হলো এখন? কারণ আমরা জানি 2 নম্বর কার্বনে কি রয়েছে? কার্যকরী মূলক রয়েছে। 2 নম্বর কার্বনে কি রয়েছে? কার্যকরী মূলক। তাহলে
2 নম্বর কার্বন এবং সবচেয়ে দূরের কার্বন কার্বন মানে 5 নম্বর কার্বন, এরা পরস্পরের কাছাকাছি চলে আসে। হ্যাঁ, এদের মধ্যে অক্সিজেন সেতু তৈরি হয়েছে। 2 এবং 5 এর মধ্যে অক্সিজেন সেতু তৈরি হয়। আমরা যখন গ্লুকোজেন, যখন আমরা আলফা ডি গ্লুকোজ পড়েছিলাম, তখন অক্সিজেন সেতু কত নম্বর আর কত নম্বর কার্বনের মধ্যে যুক্ত হয়েছিল, কেউ কি বলতে পারবা? যখন আমরা 1 আর 5 1 আর 5, তাহলে 1 আর 5 কেন হয়েছিল? কারো কি মনে আছে কেন 1 হলো আর কেন 5 হলো? অ্যালডোজ গ্রুপ আছিল এটা। হ্যাঁ, মানে আমরা যখন বলেছিলাম আলফা ডি গ্লুকোজ, ওখানে আমরা বলেছিলাম যে 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড গ্রুপ থাকে, এই জন্য 1। আর সবচেয়ে দূরের কার্বন হলো 5। হ্যাঁ, এই জন্য হলো 1 আর 5 এর মধ্যে অক্সিজেন সেতু তৈরি হয় গ্লুকোজের ক্ষেত্রে। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে যেহেতু 2 নম্বরে তোমার কিটোন গ্রুপ আছে আর সবচেয়ে দূরের কার্বন হলো 5, হ্যাঁ, এই জন্য 2 আর 5 এর মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়েছে। এখন আমরা দেখতে পাবো যে আমরা 3 থেকে চলে যাই, তাহলে 3 এর বামে কি আছে? OH, উপরে OH, ডানে H আছে, নিচে H। খেয়াল করেছো? এবার আসি 4 নম্বর কার্বন। 4 নম্বর কার্বনের বামে কি আছে? H, H উপরে গেছে। OH কোথায় আছে? নিচে, নিচে চলে গেছে। এবার 5 আর 6 এ চলে যায়। 5 এবং 6 দেখো, 6টা কিন্তু বাইরে আছে, CH2OH। খেয়াল করো, CH2OH এটা কোথায় আছে? বাইরে আছে। কারণ 6 নম্বর কার্বন যেটা, সেটা কিন্তু রিং গঠনে অংশ নেয়নি, এটা বাইরে। তাহলে এখন এই 5 নম্বর কার্বনের এইচটা আমরা এই এইচটা ভিতরেও দিতে পারতাম, আমরা এখানে বাইরে দিয়েছি। হ্যাঁ, এইচটা এখানে বাইরে দিয়েছি। এখানে কেউ যদি ভিতরেও এইচ দেয় সেটাও ঠিক হবে। আচ্ছা, এখন আমরা দেখব 1 নম্বর কার্বন, সরি 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে আমরা কি হয়েছে, 2 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বন, এই যে 2 নম্বর কার্বনে কি ছিল? কিটোনের ও, এই ওটাই অক্সিজেন সেতু তৈরিতে খরচ হয়ে গেছে। তাহলে 2 নম্বর কার্বনে এখন কয়টা বন্ড ফাঁকা আছে? একটা উপরে আর একটা নিচে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর কার্বনে CH2OH আছে, এই 1 নম্বরে CH2OH। এখন 2 নম্বরের OH-টা আসলো কোথায় থেকে? আমরা যদি ডি ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচারে যাই, তাহলে খেয়াল করো যে 5 নম্বর যে কার্বন, ওই 5 নম্বর কার্বনে শুধু H যুক্ত হয়েছে। এই যে যখন আমরা রিং স্ট্রাকচার বানাচ্ছি, তখন 5 নম্বর কার্বনে শুধু নিচে H যুক্ত হয়েছে, কিন্তু 5 নম্বর কার্বনের OH কিন্তু কোথাও যুক্ত হয় নাই। আমরা এখানে সবুজ মার্কিং করে রেখেছি। ওই OH-টাই এখন 2 নম্বর কার্বনের যে ফাঁকা বন্ড আছে সেই ফাঁকা বন্ডে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে অ্যাড হয়ে গেল। তাহলে এখন এইভাবে একটা রিং স্ট্রাকচার তৈরি হলো। তাহলে এখানে 2 এবং 5 এর মধ্যে অক্সিজেন সেতু তৈরি হয়। এবং এখানে যেহেতু 2 নম্বর কার্বনে কিটোন গ্রুপ ছিল, তাহলে 2 নম্বর কার্বনে দুইটা অবস্থান তৈরি হবে। উপরের অবস্থানের নাম কি হবে? কেউ কি বলতে পারবা উপরের অবস্থানের নাম? বিটা। আর 2 নম্বর কার্বনের নিচের অবস্থানের নাম কি? আলফা। এখন OH মূলক যে অবস্থানে থাকে, OH মূলক এখন কোন অবস্থানে আছে? নিচে, মানে আলফা অবস্থানে, এই জন্য নাম হয়েছে আলফা ডি ফ্রুক্টোজ। আবার যদি ডান দিকে যাই, ডান দিকে আমরা দেখব যে OH উপরে আছে আর CH2OH নিচে আছে। OH উপরে মানে কি? বিটা অবস্থানে আছে। হ্যাঁ, এই জন্য এটাকে নাম হয়েছে বিটা ডি ফ্রুক্টোজ। এবং ফ্রুক্টোজের এই যে রিংটা আমরা দেখতে পাচ্ছি, এই রিংটাকে বলা হয় ফিউরানোজ রিং। ফ্রুক্টোজের রিং এর অপর নাম হলো কি? ফিউরানোজ। তাহলে আর গ্লুকোজের রিংটার নাম কি ছিল? পাইরানোজ। গ্লুকোজের রিং এর নাম পাইরানোজ, ফ্রুক্টোজের রিং এর নাম হলো ফিউরানোজ, ফিউরানোজ। তাহলে সবাই কি এই আলফা ডি ফ্রুক্টোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ সবাই কি বুঝতে পেরেছো? আলফা ডি ফ্রুক্টোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ কিভাবে হলো, কেন এখানে 2 নম্বর কার্বনের সাথে আর কেন 5 নম্বর কার্বনের সাথে অক্সিজেন সেতু তৈরি হলো, এই ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি স্যার। আর এই যে 2 নম্বরে যে ওএইচটা যুক্ত হয়েছে, এই ওএইচটা কোথা থেকে আসলো সেটাও সবাই কি ট্রেস করতে পেরেছো? এই 2 নম্বর কার্বনের ওএইচটা কোথায় থেকে আসলো? 5 নাম্বার কার্বন 5 থেকে। থেকে। 5 নম্বর কার্বনের যে ওএইচটা ছিল সেই ওএইচটা এখানে এসে অ্যাড হয়ে যায়। এখন এই ওএইচটা যেদিকে অ্যাড হবে, যদি উপরে অ্যাড হয় তাহলে এক নাম, ওএইচ যদি নিচে অ্যাড হয় তাহলে আরেক নাম। আচ্ছা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো গাঠনিক আইসোমার। এদের সবার গাঠনিক ফর্মুলা C6H12O6, কিন্তু এদের অ্যাটমিক বিন্যাস ভিন্ন। আচ্ছা, এখানে আমরা আরেকটা কথা আসলো যে এর নাম হলো কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো গাঠনিক আইসোমার।
আমরা জানি এদের প্রত্যেকটা রাসায়নিক সংকেত কিন্তু C6H12O6, কিন্তু গ্লুকোজে আমরা কি আছে জানি? অ্যালডিহাইড। ফ্রুক্টোজে আছে কিটোন, ম্যানোজে আছে অ্যালডিহাইড, গ্যালাক্টোজে আছে অ্যালডিহাইড। বুঝলা? তাহলে এদের রাসায়নিক সংকেত সবারই একই, কিন্তু প্রত্যেকের গাঠনিক সংকেতে একটা করে কার্যকরীমূলক পরিবর্তন আছে। ওকে, তাহলে সবাই কি এই স্ট্রাকচার গুলো বুঝেছো? জি স্যার। আচ্ছা, আর আজকে পার্টিসিপেন্ট অনেক কম। হ্যাঁ, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও পার্টিসিপেন্ট অনেক কম, কিন্তু আবার মেসেজ অপশনে গিয়ে দেখি 37 জন, আর পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে 70 জন। অনেকে জয়েন করে চলে গেছে। তো যারা ক্লাস করতে আগ্রহী না, তারা হয়তো এগুলো বুঝতেও পারবে না। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যারা শুনে নাই তারা আজকে লস হলো। আর কোনো হলে জানাবা, যে কোনো সমস্যা হলে জানাবা যে অমুক জায়গাটা বুঝি নাই। এখনো কোনো সমস্যা থাকলে বলতে পারো যে অমুক জায়গাটা বুঝি নাই, আরেকবার বোঝানো যাবে। কোনো সমস্যা নাই? আচ্ছা, কাইরাল কার্বন কাকে বলে বলো তো? কেউ কি বলতে পারবা কাইরাল কার্বন কাকে বলে? কাইরাল কার্বন কাকে বলে? স্যার আলাদা আলাদা 4টা উপাদানের সাথে যুক্ত থাকবো। মানে কার্বনের 4টা বন্ধন, আর এই 4টা বন্ধনে 4টা ভিন্ন জিনিস যুক্ত থাকতে হবে। মৌল হতে পারে, মূলক হতে পারে, হ্যাঁ, বা যৌগ হতে পারে, তখন তাকে আমরা বলবো কাইরাল কার্বন। তাহলে গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন থাকবে? গ্লুকোজে কয়টা? 4টা। 4টা। 2 3 4 5। আর ডি ফ্রুক্টোজে কয়টা কাইরাল কার্বন আছে? যে ছবিটা স্লাইড দেওয়া আছে সেখানে দেখো তো, ডি ফ্রুক্টোজে কয়টা কাইরাল কার্বন আছে? স্যার 4টাই। ভালো করে খেয়াল করো। ডি ফ্রুক্টোজ বাম সাইড তিনটা। 3টা। স্যার 3 4 5। ইয়েস, 3 4 5। এবং সবচেয়ে 3 নম্বরটা হলো সবচেয়ে কাছের কাইরাল কার্বন, এবং সবচেয়ে দূরের কাইরাল কার্বন হলো 5। হ্যাঁ তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? হয়তো এখন যারা ক্লাস করছো তাদের মধ্যে হয়তো অর্ধেক হয়তো বুঝতে পারছো, আর অর্ধেক হয়তো লজ্জার শরমে হয়তো এরকম বলতেছো যে স্যার বুঝছি, স্যার পড়া স্যার আমি বুঝবো না, এটা কথা হলো? হ্যাঁ, এরকম মনোমানসিকতা যেন না থাকে। হ্যাঁ, যে বুঝো না সে আদায় করে নেওয়া, যে কিভাবে আমাকে এটা বুঝতেই হবে। আর যদি বলো আমার সাথে তাল মিলিয়ে চলো, অন্যরা বুঝছে আর তোমরা তার সাথে তাল মিলালা যে বুঝছি, তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়ে যাবা। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ করছি তাহলে। হ্যাঁ, সবাই ভালো থাকো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।